রাজনীতিকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বিনা আমন্ত্রণে আগত অতিথি। মূল খেলা চলছে মহারাষ্ট্রে, আর সেই খেলার আরও একটা অংশ, সেই অংশের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই খেলার অংশ চলছে কোথাও গুয়াহাটিতে। কিভাবে চলছে? গুয়াহাটিতে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের 1000 কিলোমিটার দূরে এই দুই যে রাজ্য রয়েছে, সেই দুই রাজ্যের খেলা অন্যরকমভাবে চলছে। কারণ এখানে একটা শ্রেণীর যেখানে সবচেয়ে বেশি ভাঙাগড়া চলছে, অর্থাৎ মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের যারা বিক্ষুব্ধ তারা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে গুয়াহাটিতে এবং বিনা আমন্ত্রণে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছে সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন এই প্রসঙ্গ উঠছে? কেন উঠছে? কারণ অদ্ভুত পরিস্থিতি, যে পরিস্থিতি দেখলে মনেই হতে পারে যে যে এই যেন একটা সত্যি অদ্ভুত রকমের খেলার সূত্রপাত। কারণ যেখানে সত্যি সত্যি পশ্চিমবঙ্গ থেকে আমি কিছুক্ষণ আগে বললাম যে 1000 কিলোমিটার দূরের দুই রাজ্য, অথচ সেই খেলায় বিনা আমন্ত্রণের অংশ নিতে মরিয়া। কেন শাসক দল মরিয়া? যেটা আমি বললাম এর আগেই, এই জন্য বিনা আমন্ত্রণে অতিথি হতে চাইছে তৃণমূল কংগ্রেস, বা বিরোধীরা বলছেন যে তাহলে কি কোথাও ঘোলাদোর জলে মাছ ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস? এই প্রসঙ্গগুলো উঠছে কারণ মহারাষ্ট্রের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে গুয়াহাটির এক হোটেল, আর সেই হোটেলের সামনে এদিন আচমকা বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। সেই ছবি দেখা যাক। একদিকে চলছে মিটিং, একদিকে চলছে ঘোড়া কেনাবেচাও বলতে পারেন, আর অন্যদিকে সেখানে গুয়াহাটির হোটেলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল। ভেবে দেখুন একবার, ফাইনাল ম্যাচ হচ্ছে মহারাষ্ট্রে, আর সেই ম্যাচের সেমিফাইনাল চলছে অসমে, অথচ ম্যাচের কোনো পক্ষেই না থেকে মাঠে ঢুকতে চাইছে তৃণমূল। মারাঠা রাজনীতির বর্তমান কেন্দ্রস্থল অসমের গুয়াহাটির এক হোটেল, হোটেল গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে বর্তমানে রয়েছেন মহারাষ্ট্রের 42 জন বিধায়ক। একজন দুজন নয়, 42 জন বিধায়ক। তাদের মধ্যে শিবসেনার বিধায়ক সংখ্যা 35। আর সেই র্যাডিসন ব্লু হোটেলের সামনে এদিন সকালে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা নিয়ে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বিক্ষোভকারীরা। কি ছবি ছিল সেখানকার, দেখব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অসমলৈ বিধায়ক বিক্রির পাবে পাঠরার পরিবর্তে বান পরিস্থিতি যাবলৈ প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আহ্বান, অর্থাৎ তারা বলছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসামের বিধায়ককে বিক্রির পরিবর্তে বন্যা পরিস্থিতি দেখার জন্য এখানে আসুক। তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে, আসাম সভাপতি, তার নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন, সেই ছবি আমরা তুলে ধরছি। কংগ্রেসের পক্ষ থেকে দিগন্ত শইকিয়াকে আমরা দেখতে পাচ্ছি। দিগন্ত শইকিয়া, তাকে পুলিশ নিয়ে যাচ্ছে। কংগ্রেস কর্মীরা যারা এখানে এসেছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, যারা অবস্থানে বসেছিলেন, তাদেরকে আটক করা হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা তাদের প্রতিবাদ থামাবেন না। हम लोग और प्रोटेस्ट करेंगे। अभी हम लोग को ले जाने से हम लोग का और आदमी रहेगा। हम लोग जितना दिन एमएलए सब यहाँ रहेगा हम लोग प्रोटेस्ट करते रहेंगे। ভয়াবহ ছবি এই মুহূর্তে দেখালাম আমি। সে ছবি সাক্ষী ছিলেন আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলা মীনাক্ষী ছিল সেখানে। তৃণমূলের বক্তব্য যে রাজ্যের বন্যা পরিস্থিতির মধ্যে অসমে বিজেপি সরকার মহারাষ্ট্র সরকারের পতনের জন্য খরচ করছে, আর সেই কারণে এই বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের নেতা এই বিষয়ে কি বলছেন শুনবো। সারা আসামে বন্যা পরিস্থিতি, সেখানে আসামের প্রশাসন বিজেপিরই তো রাজ্য, ওটা বিজেপি শাসিত। তারা মানুষ বন্যায় পড়েছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন না এখান থেকে দল ভাঙানোর খেলায় তাদের খিদমত করবেন? ঠিকই তো করেছে, সাধারণ মানুষের কথা বলেছেন ওখানে। কালকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে সারা আসাম জুড়ে ছিচি করছে এই আসামের বিজেপি সরকারকে। তারা এখন ওই খেলা মহারাষ্ট্রের গভর্নমেন্ট ভেঙে দেওয়ার খেলাতে আসাম সরকার বেশি ব্যস্ত, বন্যা পরিস্থিতি দেখার জন্য তাদের কোনো সময় নেই।
বন্যা ইস্যুকে হাতিয়ার করে বিক্ষোভ হোটেলের সামনে। কোন হোটেল? সেই হোটেল যেখানে মহারাষ্ট্রের বিধায়করা রয়েছেন। তাহলে গোটা বিষয়টা কি এতটাই সোজা? হয়তো তা নয়, কারণ রাজনৈতিক ঘটনা প্রবাহ কিন্তু ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে। তৃণমূলের আসল উদ্দেশ্য মহারাষ্ট্রের মহানাটকে অংশ নেওয়া। কেন? কারণ এই প্রসঙ্গে আসবো, তার আগে শুনুন যে মহারাষ্ট্র নিয়ে আজ খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বললেন, শুনুন। না দেখো, আজকে গণতন্ত্রকে যেভাবে বুলডোজ করা হচ্ছে, ডেমোক্রেসি ইজ টোটালি, ইট ইজ বুলডোজড বাই বিজেপি গভর্নমেন্ট। I feel sad. It's an unfortunate fact that the federal structure, it is totally demolished by BJP government. There is a presidential election, you will appreciate that. And this BJP government, they have less approximate more than 1 lakh votes. So they have pick and choose this time to topple the Maharashtra government like a unethical matter, unconstitutional attitude. মহারাষ্ট্রে উদ্ভবের পতন এখন কার্যত নিশ্চিত। শিবসেনার ভবিষ্যৎ কি, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। নিঃসন্দেহে জাতীয় স্তরে দেশের রাজনীতির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক মহারাষ্ট্রের রাজনীতি আমরা জানি, সেক্ষেত্রে সেটা বারবার প্রশ্নের মুখে। আর এই গোটা বিষয়ের সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তবু ঘুরপথে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে ঢুকতে চায় ঘাসফুল শিবির। নিঃসন্দেহে এটা হাতে পেয়ে এটা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপিও, খোঁচা দিতে ছাড়ছে না বামেরাও। বিরোধীদের কি বক্তব্য এই প্রসঙ্গে শুনবো। আসামে তৃণমূল, এটা দারুণ খবর। নিশ্চয়ই থাইল্যান্ডেও তৃণমূল আছে, যখন তখন আসামেও থাকবে। হ্যাঁ, ক্যাটারিং এর ছেলে পেলে ভাড়া করে নিয়ে গেছে, আসামে তৃণমূল করতে হবে। আর কামাখ্যার এখন মন্দিরে অনেক পূজারীর, অনেক লোক পুজো দিতে যাচ্ছে, কারণ এই সময়টা একটা বিশেষ সময় আর কি পুজোর। সেখান থেকে যদি কাউকে ধরে ধরে বাঙালি টাঙালি বলে 200-500 দিয়ে দাঁড় করিয়ে দেয়, তাহলে আলাদা কথা। তৃণমূল একটা রাজনীতির দল, তারা আসামে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল হয়েছে, এটা ঠিক। তাতে আপাতত বিজেপির সুবিধাই হচ্ছে, যাতে বিজেপির বিরুদ্ধে শক্তিকে ভাগ করে দেওয়া যায়, তৃণমূল সেইভাবে চলে। তো ওখানে ওই শিবসেনার লোকেরা কোথায় গেছে, কোথায় নিয়ে গেছে, বিজেপি করিয়েছে। সেই কারণে আপাতত ওখানে একটা ধর্ণা ঠর্ণা কিছু তৃণমূলের থেকে করেছে বলে আমি শুনছি। বিজেপি বলছে আসামে তৃণমূল কোথা থেকে এলো, আর পাল্টা সিপিআইএম বলছে যে এটাও তো সেই বিভিন্ন দল থেকে কুড়িয়ে বাড়িয়ে বাঁচিয়ে কুচিয়ে কিছু যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে নিয়ে একটা ধর্ণা করে কোথাও কি জাতীয় রাজনীতির প্ল্যাটফর্মে পা রাখার চেষ্টা। জাতীয় রাজনীতিতে বড় শক্তি হয়ে ওঠার স্বপ্ন তৃণমূল কংগ্রেসের অনেক দিন ধরে, তাই কখনো ছুটে যাচ্ছে গোয়া, কখনো ত্রিপুরা। উত্তরপ্রদেশেও আমরা দেখলাম অখিলেশের সমর্থনে ভোট প্রচারে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এছাড়াও সম্প্রতি আমরা কি দেখলাম, খুব বেশি দূর আগে যাওয়ার দরকার নেই, রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে দিল্লিতে বিরোধীদের একজোট করার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী। আর সেক্ষেত্রেই তো বারবার উঠে আসছে, তাহলে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য আর মুখ কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একজোট সবাইকে করার কোন দলের পক্ষে সম্ভব? আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব। আর সেই জন্যই কি জাতীয় রাজনীতির ক্ষেত্রে আরও একবার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার জন্য হঠাৎ করে অসমের একটি হোটেলের বাইরে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি। আসলে কি এসবের নেপথ্যে একটাই লক্ষ্য, যে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ানোর সঙ্গে পাখির চোখ 2024? যদি তাই হয় তাহলে আদৌ কি মহারাষ্ট্রের ঘর ভাঙা থেকে কোনো রকম রাজনৈতিক ফায়দা আদৌ তুলতে পারবে রাজ্যের শাসক দল? এই প্রশ্নই শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। তার আগে চোখ রাখছি আজকের সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রের দূরত্ব 1549 কিলোমিটার, আর পশ্চিমবঙ্গ থেকে অসমের দূরত্ব 1126 কিলোমিটার। মহারাষ্ট্রের মহানাটকীয় রাজনীতিতে এখন নজরে চলে এসেছে গুয়াহাটি।
আর মহারাষ্ট্রের রাজনীতির পথ ধরে এখন গুয়াহাটিতে আচমকা সক্রিয় হওয়ার চেষ্টায় তৃণমূল। মহারাষ্ট্রে গত 48 ঘন্টা ধরে চলছে তুমুল রাজনৈতিক নাটক, আর সেই নাটকে কার্যত অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টায় তৃণমূল। মারাঠা রাজনীতির বর্তমান কেন্দ্রস্থল অসমের গুয়াহাটির একটি হোটেল। গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলেই বর্তমানে রয়েছেন মহারাষ্ট্রের 40-এর বেশি বিধায়ক। প্রত্যেকেই উদ্ধবের শিবির ছেড়ে যোগ দিয়েছেন একনাথের শিবিরে। সেই র্যাডিসন ব্লু হোটেলের সামনেই বিক্ষোভ তৃণমূলের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অসমলৈ বিধায়ক বিক্রির পাবে পাঠনার পরিবর্তে বান পরিস্থিতি যাবলৈ প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আহুক, অর্থাৎ তারা বলছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসামের বিধায়ককে বিক্রির পরিবর্তে বন্যা পরিস্থিতি দেখার জন্য এখানে আসুক। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বন্যা পরিস্থিতিতে নজর নেই অসমের বিজেপি সরকারের, অথচ বিজেপি সরকার মহারাষ্ট্রের সরকারের পতনের জন্য খরচ করছে। हम लोग और प्रोटेस्ट करेंगे। अभी हम लोग को ले जाने से हम लोग का और आदमी रहेगा। हम लोग जितना दिन एमएलए सब यहाँ रहेगा हम लोग प्रोटेस्ट करते रहेंगे। বন্যা পরিস্থিতিতে অসম সরকারের ভূমিকাকে নিশানা করে বিক্ষোভ। তৃণমূল এই দাবি করলেও রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূলের আসল উদ্দেশ্য মহারাষ্ট্রের মহানাটকে অংশ নেওয়া। বিশেষ করে মহারাষ্ট্র নিয়ে সরাসরি এদিন বিজেপিকে নিশানাও করেছেন খোদ তৃণমূল নেত্রী। না দেখো, আজকে গণতন্ত্রকে যেভাবে বুলডোজ করা হচ্ছে, ডেমোক্রেসি ইজ টোটালি, ইট ইজ বুলডোজড বাই বিজেপি গভর্নমেন্ট। মহারাষ্ট্রে উদ্ধবের পতন এখন কার্যত নিশ্চিত। শিবসেনার ভবিষ্যৎ কি সেটাই এখন প্রশ্ন। আর গোটা বিষয়ের সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই রাজ্যের শাসক দলের। তবুও যেন ঘুরপথে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে ঢুকতে চায় ঘাসফুল শিবির। কিন্তু কেন? রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বহুদিন ধরেই জাতীয় রাজনীতিতে বড় ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টায় তৃণমূল। সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের এককাট্টা করার চেষ্টা করেছিলেন খোদ তৃণমূল নেত্রী। পাশাপাশি গোয়া এবং ত্রিপুরাতেও জমি খুঁজছে ঘাসফুল। সব মিলিয়ে যে দলের জাতীয় রাজনীতিতে এত আগ্রহ, সেই দল মহারাষ্ট্রের মতো ইস্যু যে হাতছাড়া করবে না তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। আমি সরাসরি চলে আসি আজকের প্রশ্নোত্তরে যারা যারা রয়েছেন আমার সঙ্গে সোজাসুজি স্বর্ণালীতে, তাদের সঙ্গে এক এক করে আলাপ করে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রয়, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈষ্ণব চ্যাটার্জি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। চারজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে প্রশ্নটাই শঙ্কুদেব আপনাকে দিয়েই শুরু করি, কারণ যেহেতু আজকে আপনাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ যে অসম, আপনাদের যেহেতু সরকার বিজেপির বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, সেক্ষেত্রে আপনাকে দিয়ে শুরু করি। অসমে বন্যা পরিস্থিতি রয়েছে, সেদিকে অসমের রুলিং পার্টি বিজেপি, হিমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী, তাদের কোনো নজর নেই, বরং অন্য রাজ্য কোথায় কি ভাঙাচোরা হচ্ছে, সেখানে কি হিসেব নিকেশ বদলাচ্ছে, তার যাবতীয় দায়িত্ব নিয়ে নিয়েছে অসম সরকার। সেখানকার হোটেলে, গুয়াহাটির হোটেলে প্রত্যেককে এনে রাখা হয়েছে এবং তাদের পেছনে খরচ করা হচ্ছে। এইরকম একটা মারাত্মক অভিযোগ আমরা দেখলাম যে অসমে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্নায় অংশগ্রহণ করছেন। সেই বিক্ষোভ কর্মসূচির ছবি আমরা দেখলাম। দেখুন, মেঘালয়ে 12 জন বিধায়ককে জয়েন করিয়েছিল তৃণমূল কংগ্রেস, এরপর গোয়াতে জয়েন করিয়েছে, আমি নাম স্পেসিফিক্যালি দু একটা বলতেই পারি, এরপর আসামেও জয়েন করিয়েছে। আমি সরাসরি কয়েকটা নাম আপনাদের জানাবো, যেমন সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেরিও কংগ্রেসের, উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের, মানস ভূঁইয়া কংগ্রেসের, তো আমার সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে, সৌগত রায় কংগ্রেস থেকে, শওকত মোল্লা, রেজ্জাক মোল্লা এরা সিপিএম থেকে, ত্রিপুরার বিধায়ক আশিস দাস। তো আমার বক্তব্য হচ্ছে, এবং রিসেন্টলি ধরুন মুকুল রায়, বিশ্বজিৎ দাস, কিষাণ কল্যাণী, তন্ময় ঘোষ, সৌমেন রয়। আমি এই এতগুলো নাম কেন বলছিলাম বলুন তো? শোর যতটুকু টাইমিং আছে ততটাই শেষ হয়ে যাবে, কারণ যে দল ভাঙানোর কথা বলছে তারা কিসের উপর ভিত্তি করে তাদের রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে, তারা কিসের উপর চলছে, তারা সমালোচনা দল ভাঙানো নিয়ে নয় শঙ্কুদেব,
প্রশ্ন হচ্ছে যে অসমের যে পরিস্থিতি হয়ে রয়েছে, অসমের যে পরিস্থিতি রয়েছে, বন্যা পরিস্থিতি রয়েছে, সেখানে অসম সরকার সেই পরিস্থিতির দিকে নজর না রেখে অন্য রাজ্যে কোথায় সরকার গড়বে, কোথায় সরকার পড়বে তার দায়িত্ব নিয়ে বসে রয়েছে। এটা কি আপনারা সমর্থন করছেন এই রাজ্যের বিরোধী দল হিসেবে? একই, যদিও দলটা একই, আপনারা সমর্থন করছেন অসমের এই ভূমিকা? দেখুন, অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত 1 মাস 1.5 মাস মানে যতদিন এই পরিস্থিতি হয়েছে ততদিন উনি বাড়িতে পৌঁছতে পারেননি। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে গেছিলাম, তারপর সুকান্ত দ্বারা আমরা গেছিলাম, আমরা দেখেছি কি অমানসিক পরিশ্রম ওই সরকার ওখানে করছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবার জন্য, পাবলিসিটি নেওয়ার জন্য। আজকে গিয়ে ওই সমস্ত 4-5 জন তৃণমূলের গুন্ডা ওখানে গিয়ে ওই সমস্ত নাটক করেছেন। ভাই, সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় কেউ যেতেই পারেন, তার রাজনৈতিক কাজকর্ম তিনি করতেই পারেন, এটা একটা স্বাধীন দেশ। তাতে মনে করেছেন যারা শিবসেনার এমএলএ আছেন তারা ওখানে ঘুরতে গেছেন কি আলোচনা করতে গেছেন কি থাকতে শেষ করতে দিন, আর আলোচনা করতে গেছেন কি থাকতে গেছেন সেটা তাদের ব্যাপার। দেখুন, আমি এই সংক্রান্ত বিষয়ে একটা নির্দিষ্ট বক্তব্য আপনাদের মাধ্যমে মানুষের কাছে রাখতে চাই। এখানে আমি দেখেছি আজকে যে তৃণমূল নেত্রীও তিনি অভিযোগ করেছেন যে দল ভাঙানোর অভিযোগ সরাসরি এসেছে বিরোধীদের তরফ থেকে। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করব। এই যে মহারাষ্ট্রের পুরো নাটকটা হচ্ছে, এখানে দল ভাঙানো, এমএলএ কেলেমেচা, এসব কোনো এজেন্ডাই নয়। এখানকার এজেন্ডা, গতকাল যদি বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন তাহলে দেখবেন যে হিন্দুত্বর মূল এজেন্ডা থেকে সরে গেছেন বলে আজকে শিবসেনার যে যতজন এমএলএ আছেন তারা হচ্ছে উদ্ধব ঠাকরেদের সাথে থাকতে চাইছেন না। নীতির পরিবর্তন হয়েছে, নীতি থেকে সরে গিয়ে ওনারা কংগ্রেস আর এনসিপির সাথে হাত মিলিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে প্রেস করে বলতে হচ্ছে যে আমরা হিন্দুত্বর নীতি থেকে সরে যাইনি, আমরা সরাসরি এনসিপির বিরুদ্ধে লড়বো, কংগ্রেসের বিরুদ্ধে লড়বো। ফলে মহারাষ্ট্রে যেটা হচ্ছে সেটা নীতির লড়াই। যদি বিজেপির ইন্টারেস্ট থাকতো, বিজেপির যদি এ ব্যাপারে হাত থাকতো, তো বিজেপি কেন্দ্রীয় সরকার আছে, যে কোনো সময় 355-56 করতে পারতো, করেনি তো। এটা তো ভাই শিবসেনার ভেতরের মানুষের পরিষ্কার বক্তব্য যে যারা ক্ষমতায় ছিলেন তারা বালাসাহেব ঠাকরে হিন্দুত্বকে মানেনি। এদের দায়িত্ব কি বিজেপি? প্লিজ এক এক করে আসছি। আমি শুরুতেই বললাম আপনাকে যে মুখ্যমন্ত্রী বক্তব্য আমি নিঃসন্দেহে শোনাবো। সেখানে বলা হচ্ছে, তিনি আজকেও বলেছেন যে ডেমোক্রেসি ইজ বুলডোজড বাই বিজেপি গভর্নমেন্ট। কেন, আমি সে বিষয়ে আসছি পরে। তার আগে আমি অসমের পরিস্থিতি নিয়ে একটু কথা বলিনি। আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ দাস, শুভময় দাও রয়েছেন এবং ভাস্কর দাস, প্রত্যেকের কাছে আসবো এক এক করে। বৈশ্বনাথ বাবু, যে অভিযোগগুলো আসছে, অসমের সরকার যদি সেখানে তাদের হোটেলে, সেখানে যদি তিনি ব্যবস্থা করেন, তাদের হোটেলে গিয়ে যদি মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা, নেতারা, তারা যদি সেখানে গিয়ে বৈঠক করেন, কথা বলতে চান, তাহলে এর মাঝখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেখানোর কি রয়েছে? কিছুক্ষণ আগে সজল ঘোষ বলছিলেন যে অসমে তৃণমূল এলো কোত্থেকে। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে এ রাজ্যের ক্ষেত্রেও তো একই জিনিস হচ্ছে। এ রাজ্যেও বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন অন্যান্য রাজ্যের শাসক দল, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন। সেক্ষেত্রে যদি অসম সরকার কোথায়, তারা কোন রাজ্যের বিধায়কদের আমন্ত্রণ জানাচ্ছেন বা তাদের জন্য জায়গা রেখে দিচ্ছেন, সেই প্ল্যাটফর্ম দিচ্ছেন, তার সঙ্গে সেখানে আপনার দলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখানোর কি সম্পর্ক? মানে এটা কি কোথাও জোর করে একটা জাতীয় স্তরের ইস্যুর মধ্যে জোর করে সেখানে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা? বৈশ্বনাথদা, দেখুন, বিজেপিরা অনেক বিদ্রুপ ব্যঙ্গ করতে পারে, একসময় সিপিএমও করতো, কিন্তু যেভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আজকে প্রথম নয়, এর আগেও বিজেপি মধ্যরাত্রে মধ্যপ্রদেশে ঘোড়া কেনাবেচা করে সরকারকে টপল করেছে। বিজেপির ট্র্যাক রেকর্ড যদি দেখেন যে এমএলএ কেনাবেচার রাজনীতিতে বিজেপি কীরকমভাবে দেশের একটার পর একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ফেলে দেবার চেষ্টা করেছেন, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এই পার্টিটা আপনারা দেখতে পাবেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অনৈতিকভাবে মহারাষ্ট্র সরকারকে ভাঙার চেষ্টা করছে বিজেপি, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অসম্মান করার জন্য নেতা মন্ত্রীদের কেনাবেচার ক্ষেত্রে বিজেপি একটা অগ্রগামী ভূমিকা গ্রহণ করতে চাইছে। আমি আপনাকে এইটুকু বলছি যে অনেক কথা, অনেক নাম বললেন, ওনারা দেখিয়ে দিন যে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গেছিল যাদেরকে কেনাবেচা করে, তাদেরকে কি অবস্থা হয়েছে। এই যে বিজেপি যে ট্রেনটা রাজনীতি করে, এই যে অন্য দলের লোককে প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্য দল থেকে ভাগিয়ে নিয়ে আসে, বলছি বাবুল সুপ্রিয় শত্রুঘ্ন সিনহাকে কততে কিনেছেন বৈশাখা? অবস্থায় পড়ে গেছে। আরে আপনি যখন বলেছেন আমি এইভাবে চেঁচিয়ে কি লাভ আছে? আপনি তো এতক্ষণ বলেছেন, আপনি তো অনেক চেঁচালেন।
চেনিয়ে চেঁচে শেষ তো করো, সব বৈশাখী জায়গায় থেকে হেরে শেষ যান। করতে দিন। চেঁচিয়ে কি লাভ আছে? না, আপনি আগে আমি- দেখুন গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। বৈশাখদা, আপনি অসমে যা তো flood বলছেন চলছে। আপনি দেখুন, একদম ছবি দিয়ে একদম বেরিয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু অসমে জায়গাতে flood এ বন্যায় বৈশাখদা মানুষ বেঁচে বৈশাখদা আমি যাচ্ছে। সহমত। আপনি যে সেখানে- উদাহরণটা টানলেন নিঃসন্দেহে চ্যাটার্ড ফ্লাইটে নিয়ে যাওয়া এই রাজ্যের প্রেক্ষিতে যদি আসি, সেক্ষেত্রে তার রেজাল্ট কি হয়েছে? পাল্টা শঙ্কুদেব জিজ্ঞাসা করছেন যে বিজেপি থেকে তো অনেকে চলে এসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই রাজ্যের ক্ষেত্রে যখন পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একাধিক মামলা কোর্টে চলছিল, যখন এখানে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরও অনেক দুর্নীতি এখানে এই রাজ্যে চলছিল, এমনও তো নয় যে এই রাজ্যে সবসময় সবকিছু মসৃণভাবে চলেছে। বন্যা এ রাজ্যেও হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স এ রাজ্যেও হয়েছে। তা বলে কি এই রাজ্যের শাসক দল অন্যান্য রাজ্যের যে পলিটিক্যাল ট্যুরিজম সেগুলো বন্ধ করে দিয়েছে? নিশ্চয়ই নয়। তাহলে অন্য কোনো একটা রাজ্য তাদের স্ট্র্যাটেজি যে তারা কাদেরকে আশ্রয় দেবেন, তাদের রাজ্যের হোটেলে কারা এসে মিটিং করবে, এখানে কেন এই রাজ্যের শাসক দল হঠাৎ করে বিক্ষোভ দেখাতে শুরু করে দিল এরকম একটা অদ্ভুত ইস্যুতে? ভারতবর্ষ একটা দেশ, আমরা একটা অঙ্গরাজ্য হলো ভারতবর্ষের যদি কোনো জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আছে, সংবিধানের উপর আঘাত আছে, যদি ঘোড়া কেনা বেচা বিজেপি করে, বেশ। তাহলে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম তার প্রতিবাদ করবে এবং খুব আলবাত ভালো। এই প্রতিবাদ চলবে খুব ভালো। সারা ভারত জুড়ে। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। আমার বক্তব্য হচ্ছে আপনি বলছেন যেখানে সংবিধান, যেখানে এই গণতন্ত্র বিঘ্নিত হবে সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। আমার সহজ প্রশ্ন, গণতন্ত্রটা বিঘ্নিত হলো কোথায়? মহারাষ্ট্রে না আসামে? মহারাষ্ট্রে না আসামে? আপনি বলছেন যেখানে গণতন্ত্র বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেস সেখানেই প্রতিবাদ করবে। আসামে flood-এর কোথায় মধ্যে- বিঘ্নিত হলো? মহারাষ্ট্রে না আসামে? তাদেরকে হোটেলের মধ্যে ফ্লাডের মধ্যে যখন আপনাদের মুখ্যমন্ত্রী বলছেন যে মহারাষ্ট্রে গণতন্ত্র বিঘ্নিত। আপনারা মহারাষ্ট্রে কোনো রকমের কিছু বিক্ষোভ দেখাচ্ছেন না, অসমে চলে গেলেন বিক্ষোভ দেখাতে, কিনা সেখানে তার হোটেলে মিটিং হচ্ছে বলে। বিক্ষোভ হলে গণতন্ত্র যেখানে বিক্ষোভ, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা প্রতিবাদ করতে পারি। আমরা একটা দেশের একটা অংশে যদি গণতন্ত্র বিপন্ন হয়, তাহলে ভারতবর্ষের অন্য জায়গায় গণতন্ত্র বিপন্নের জন্য বেশ। আমরা প্রতিবাদ করতে পারবো না। নিশ্চয়ই আপনি এটা কোথা থেকে গণতন্ত্রের ঠিক বিষয়ে হলো? বলছেন, যে আমরা আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আমি আসবো আবারও বাকিদের কাছে। শেষ প্রশ্ন, আপনি বলুন তাহলে বিধায়কদের দল পরিবর্তন করা বা আমি কোন দলে থাকবো না, এটা কি বিধায়কদেরও গণতান্ত্রিক অধিকার নয়? এটা কি গণতন্ত্র খর্ব করার জায়গা কোথাও? আপনি কোন দলে আছেন আজকে বা অন্য কেউ কোন দলে আছে, যে কোনো শর্তেই হোক, যে কোনো কারণেই হোক, তিনি তো তার নিজের দল ছেড়ে দিতে পারেন বা অন্য দলে যেতে পারেন। এটা তো তারও একটা গণতান্ত্রিক অধিকার কি নয়? একটা নির্বাচিত সরকারকে টপল করে দেওয়ার যে ট্র্যাক রেকর্ড বিজেপি দেখিয়েছে, করোনার সময়, কোভিডের সময় মধ্যরাত্রে ঘোড়া কেনা বেচা করার জন্য মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে, আবার এখানে বোম্বেতে, এখানে মহারাষ্ট্রে এই ঘটনা ঘটছে। এই যে মহারাষ্ট্রের যে ঘটনাটা ওটা ঘটাতে চাইছে, এটা ভারতবর্ষের যে কোনো গণতন্ত্র প্রেমী মানুষ, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। এবং অর্থাৎ আপনার বক্তব্য হচ্ছে উদ্ধব ঠাকুরের সঙ্গে যে বিধায়করা ছিলেন তারা যে ওনার সঙ্গে থাকতে চাইছেন না, এটা তাদের গণতান্ত্রিক অধিকার নয়। সঠিক প্রশ্নের উত্তরটা তো পেলাম না বৈষ্ণবদা। এটা আপনি বলছেন থাকতে চাইছেন না, তাদেরকে কনফাইন করে রাখা হয়েছে অসমের হোটেলে। এই যে ঘোড়া কেনা বেচার রাজনীতি, এটা আমরা কন্ডেম করছি এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে তো ধরে নিতে হয় তাহলে অসমে একটা জেল তৈরি হয়েছে অসমের হোটেলে। আমি আসবো, শঙ্কুদেব হাত তুলছিলেন, শঙ্কুদেবের কাছে আসবো, তার আগে সুময়দার কাছে আসি। সুময়দা, কি বলবেন, কোথায় গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে আর কোথায় সেই বিঘ্নিত গণতন্ত্রের মধ্যে মনে হচ্ছে কোথাও ঘোলা জলে মাছ ধরা হচ্ছে? আমার কাছে হিসেবগুলোই গেল কোথাও। আসল গণতন্ত্রের মানে আসল কেন্দ্রস্থলটা তাহলে কোথায়, অসম নাকি মহারাষ্ট্র? আপনি কি বলবেন সুময়দা? না, ভূমিকম্পের যে জায়গাটা থেকে শুরু হয়েছে সেটা তো অবশ্যই মুম্বাই, সে নিয়ে কোনো সন্দেহই নেই। আর এই প্রথম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সত্যি আমাদের দেশে একটা ভালো উদাহরণ তৈরি হলো, যেখানে রাজনীতি এবং বন্যা দুটোর ঘোলা জল একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে এবং যেখানে বিভিন্ন জায়গার মানুষ ভীষণ বিপদের মধ্যে, সেখানে অবশ্যই বিজেপির যে বিধায়করা সেখানে গিয়ে হোটেলে আছেন এবং তৃণমূল সেখানে যে ধরনের প্রতিবাদ করছে, দুটোই যথেষ্ট প্রতীকী। কারণ এই দুটোতেই বন্যা দুর্গত মানুষদের নিয়ে সত্যিকারের কোনো একটা কাজ করার বা তাদের কথা ভাবার প্রশ্ন কিন্তু সামনে আসছে না। এবার এই যে প্রতীকী রাজনীতির প্রথম প্রশ্নটা কিন্তু বিজেপির দিকেই যাবে। প্রশ্ন হচ্ছে যে দেখুন, আপনি যদি মহারাষ্ট্র থেকে ভাবেন, সত্যিই তো শুরুতে গুজরাট কাছেই বিজেপি শাসিত রাজ্য, যদি এই শিবসেনা বিধায়কদের আলাদা করে কোনো জায়গায় রাখতে হয়, তাহলে তো এই বড় রাস্তাটার মধ্যে উত্তরপ্রদেশও ছিল, যেখানে বিজেপি সব থেকে শক্তিশালী। এবার রাজনীতির এই যে প্রতীকী বিষয়টা কিন্তু সত্যি মানতেই হচ্ছে
যে একেবারেই বুঝতে পারছি না কেন এত দূরে আসাম পর্যন্ত আসতে হলো এবং তৃণমূল কংগ্রেসকে কেন এই সুযোগটা দেয়া হলো বন্যার সময় তারা কোন হোটেলে আছেন সেটা জানিয়ে। অর্থাৎ এই গোটা পরিস্থিতিটার মধ্যে বারবারই বলছি পরিণত গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে এবং এই ধরনের দল একটা ভাঙা আমাদের ভারতের রাজনীতি আগে দেখেনি এমন নয়। এই মুহূর্তে যেভাবে আমরা সংখ্যাধিক্য দেখছি একনাথ সিন্ডের দিকে, সেই সংখ্যাধিক্য প্রমাণ করছে যে আগামী দিনে সত্যিই আর একটা এই সরকার ভেঙে অন্য সরকার হওয়া এবং একদিনের যে বিজেপি শিবসেনা সরকার বা বিজেপি এনসিপির একজন বেরিয়ে গিয়ে একটা সরকার গঠন করেছিলেন, ভেঙে গেছিল, তখনও কিন্তু আমরা বারবার বলেছিলাম সময়ের অপেক্ষা। কারণ বিজেপি এবং শিবসেনা ভারতের রাজনীতিতে ন্যাচারাল অ্যালি এবং সেই জায়গায় কংগ্রেস এবং এনসিপি তাদের সঙ্গে আছে যখন সেই জোটটা সময় মতো একটা সময় এমন আসবে যে সময় বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, সেটাই হয়েছে। ফলে দল বদল বা দল ভাঙা কোনো আশ্চর্যের বিষয় নয়। মহারাষ্ট্রে এখন যে জায়গাটা সময় কিনছেন সকলে, সেটা হচ্ছে একনাথ সিন্ডে চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন আর একই সঙ্গে বিজেপি চাইছে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হন। এই যে দড়ি টানাটানিটা, এটা যে মুহূর্তে একটা স্থির সিদ্ধান্তে এসে পৌঁছবে, আমার মনে হয় পরিস্থিতি যা তাতে বর্তমান সরকার নজর রাখছি আমরা সময়টা, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে দড়ি টানাটানির মধ্যে কোথাও 2024কে পাখির চোখ করে কোথাও এখানে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়াটা অত্যন্ত প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ এই সময়? একেবারেই দেখুন, তৃণমূল কংগ্রেস তো একটি রাজনৈতিক দল, তার সম্পূর্ণ অধিকার আছে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার এবং বিভিন্ন যে রাজনৈতিক চলমানতা, তাতে এটাও বিজেপির পক্ষে সবচেয়ে সুবিধে যে তাদের বিরোধী দলগুলোর মধ্যে যেমন কংগ্রেস একটু দুর্বল, সেরকম তৃণমূলকে যদি আর একটু স্পেস দেয়া যায়, অর্থাৎ তারা এখন এতটাই শক্তিশালী এবং বিরোধী রাজনৈতিক দলগুলি এতটাই ছোট ছোট জায়গায় বা এতটা দুর্বল, এই যে পরিস্থিতিটা, অর্থাৎ কখনো তৃণমূল কখনো কংগ্রেস বিভিন্ন বিরোধী দল সামনে আসছে, এর পক্ষে কিন্তু আদতে সবচেয়ে আসনের হিসেবে বা ভোট রাজনীতিতে 2024-এর নির্বাচনে কিন্তু সুবিধে হচ্ছে বিজেপির। এবং আপনি তো উদাহরণ দেখতেই পাচ্ছেন, এটা একটা খুব ইন্টারেস্টিং সময়টা বললেন যে কোথাও বিরোধী বিজেপিও চান, শুরুতেই বলছিলেন যে কোথায় কোন হোটেলে রাখা হয়েছে, কি করা হয়েছে, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের কারা গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছেন, তারাও বা সেই জায়গা কি করে পেলেন ধর্ণা দেওয়ার, সেখানে বিক্ষোভ দেখানোর। তাহলে কি পুরোটা একটা অদ্ভুত রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে কোথাও, এবং সেই সুযোগটা কোথাও পাল্টা বিজেপি করে দিচ্ছে? আমি আসবো, হ্যাঁ, ভাস্করদার কাছে আসবো। তাকে শঙ্কুদেব অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। শঙ্কুদেব, দেখুন, আমি এই বক্তব্যের সাথে একমত নই। বিষয়টা প্রাথমিকভাবেই শিবসেনার নিজস্ব বিষয় এবং তাদের নীতিগত পার্থক্যটাই এখানে খুব জরুরি এবং সে কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন তৃণমূল কংগ্রেস যেই বড় বড় কথা বলছেন, এই রাজ্যে হাজার হাজার বেকার বসে রয়েছে। আমরা দেখলাম তো তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বময় নেত্রী তিনি দিল্লিতে চলে গেলেন রাজনৈতিক কর্মসূচি করতে। তো তার বেলা এদের কোনো বক্তব্য নেই, তার বেলায় এদের কোনো আন্দোলন কর্মসূচি নেই, তার বেলায় না কোনো রিয়াকশন দেবেন না। দল ভাঙানোর কথা বলছেন আপনারা, বড় বড় করে ঘোড়া কেনাবেচার কথা বলছেন, লজ্জা করে না? আপনাদের মুকুল রায় কোন দলে আছেন? আপনারা ক্লিয়ার করুন কোন দলে আছেন মুকুল রায়? মুকুল রায়কে আপনারা জয়েন করালেন, ফর্মালি গোটা ভারতবর্ষের লোক দেখলো, তারপরে আপনাদের টিকিটে নির্বাচিত স্পিকার তিনি বলছেন তিনি এখনো বিজেপিতে আছেন। আপনারা বলবেন দল ভাঙানোর কথা? আপনারা এখানে বাংলার হাজার হাজার যুবক যারা পরীক্ষা দেয়নি তাদের চাকরি দিয়ে দিয়েছেন, সেই সিচুয়েশন তৈরি করে দিয়ে আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এখানে বেকারত্ব প্রাসঙ্গিক কথা হচ্ছে না, এটা বলতে বাধ্য হচ্ছি। আপনার যে আলোচনায় আমি আসছি ভাস্করদা, এটা তো ঘটনা, আমি শঙ্কুদেবের কথা শুনেই আসছি। শুনুন, আমি ভাস্করদার কথা একটাই শুধু লাইন বলবো, উনি ঠিকই বলেছেন প্রাসঙ্গিক কথা হচ্ছে না, এটা কারণ হচ্ছে কংগ্রেস অপ্রাসঙ্গিক। না, একটু তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে আজকে ডেটে অপ্রাসঙ্গিক। একটু সময় দিন, একটু বলার সময় দিন, একটু প্লিজ। দেখুন, আপনারা যেটা নিয়ে আলোচনা করছেন না সেটা হচ্ছে, আমি জানি না কি একটুখানি এই মুহূর্তে আমাদের সঙ্গে অসম থেকে যোগদান করেছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ মাহাতো। যেহেতু আজকে অসম এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ তৃণমূল কংগ্রেসের এই তোপদাগার পর, আমি দেবজ্যোতি আপনাকে জানাই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোনাশুতি স্বর্ণালীতে। আমি আপনার কাছে আসছি। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রয়। ভাস্করদা বলছি, দেখুন আপনারা যেটা নিয়ে আলোচনা করছেন না সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। ঘটনাটা শিবসেনা নামক দলের প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি। শিবসেনার ওই এমএলএরা কোন কারণে আসামের মতন জায়গায় কাদের সহায়তায়, বিজেপি না কাদের সহায়তা, ঠাকুরগাড়েকে আমি তো কলা খাইনি, তারা ওখানে গেছেন, যাবার উদ্দেশ্য কি? তৃণমূল কংগ্রেস যদি ওখানে বিক্ষোভ প্রদর্শন করে থাকেন সেটা কি বিজেপির বিরুদ্ধে না শিবসেনা যারা রয়েছে তাদের বিরুদ্ধে? প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপি। অ্যান্টি ডিফেকশন ল যখন পাস করা হয়েছিল, সেই অ্যান্টি ডিফেকশন লতে কিন্তু নির্দলের মানুষরাও
হুইপ মেনে চলতে না, বাধ্য বা তৃণমূল ইত্যাদি কংগ্রেস আমি যারা বলছি বিক্ষোভ দেখিয়েছেন, তারা অসম সরকারের বিরুদ্ধেই দেখিয়েছেন। এক মিনিট। দলের তারা অসম সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এখনো অব্দি প্রমাণিত হয়নি, এখনো অব্দি প্রমাণিত হয়নি, এখনো অব্দি প্রমাণিত হয়নি। প্রোটেস্টের স্পিকার নেই। আপনি বলতে দিন, আপনি একই কথা চারবার বললে তার মানেটা জোরালো হয় না। আরে বলতে দিন, প্লিজ বলতে দিন, চিৎকার করবেন না। অ্যান্টি ডিফেকশন লয়ের জন্য স্পিকার লাগে। আপনি বলুন তো মহারাষ্ট্র বিধানসভা স্পিকারের নামটা জানেন? বিজেপির মুখপাত্রকে জিজ্ঞেস করছি। আরে দাঁড়ান, এই তো আপনাকে জিজ্ঞেস করলাম কটা বাজে, আরে বলতে দিন। সুতরাং এক এক করে বলুন, অ্যান্টি please, ডিফেকশন এক এক ল, করে বলবেন এখানে। অ্যান্টি ডিফেকশন লটা এখানে অ্যাপ্লিকেবল আগামী দিনে হয়তো হবে। এখনো আমরা জানতে পারিনি যে শিবসেনার একনাথ শিন্ডের সঙ্গে কতজন আছেন, এবং এটা শিবসেনার দলের অন্তর্গত ব্যাপার। বিজেপির উৎসাহিত হওয়ার কারণ কি? বিজেপির উৎসাহিত হওয়ার কারণ কি? বিজেপি হিন্দুত্বের জন্য উৎসাহিত, নাকি শিবসেনা ভেঙে যাচ্ছে বলে উৎসাহিত, নাকি উদ্ধব ঠাকরে তার যে দলের মধ্যে সংকট তৈরি হচ্ছে তাদের উৎসাহের কারণটা কি? এটা তুলে ধরলাম। এখনো পর্যন্ত ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে আমি একটু বলি, ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে সেরকম ভাবে মহারাষ্ট্র নিয়ে কোনো কিছু তারা না, না, বিজেপি তো বলেছিল, বিজেপি যদি উদ্ধব বলে ঠাকরে থাকে- গতকাল তিনি বলেছেন যে তিনি একটা যে বিষয় তার বিরুদ্ধে তিনি বলেছেন যে তার নিজের দলের বিধায়করা তার সঙ্গে নেই। তিনিও বলেছেন যে তার বিরুদ্ধে অভিযোগ ঠিক তিনি আছে, হিন্দুত্ব থেকে সরে তাহলে এসেছেন। তার না না, শেষ বক্তব্যতে করিনি, আপনি নিশ্চয়ই উৎসাহিত শুনেছেন। হওয়ার কারণ নিশ্চয়ই বিজেপির শুনেছেন। কি? না, বিজেপির তো উৎসাহিত হওয়ার বিষয়টা আমরা নেই, সংসদীয় আজকে আসছেই না। গণতন্ত্রে অন্য দলের ভাঙন যদি কিন্তু- আরেকটা দলের আনন্দের কারণ হয়, উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে বিজেপি নামক দলটি যাদের মানে ঠিক, ইতিহাস ঠিক, আছে ঠিক, মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে সব আমি এই জায়গায় জায়গাতে আসছি। অন্য দলকে ভাঙিয়ে আমি আর আপনার দলে সঙ্গে জয়েন সহমত। করা, তার মানে কি এরা কারোর বিজেপিতে পৌষ জয়েন করতে মাস, চাচ্ছে? কারোর পৌষ মাস, আজকে কারোর যুদ্ধে যায় সর্বনাশ। ঠিক, বিজেপিতে কি তারা ঠিক, জয়েন ঠিক, করতে আমি চায়? আসছি, আমি আসছি। উত্তর দিন। দেবজিৎ মাহাতো ওখানে রয়েছেন। বিজেপি কারোর জয়েন পৌষ করতে মাস, বলে, কারোর ওই সর্বনাশ নামগুলো আমরা জয়েন শুনি, করবে একটা দলে। আমরা শুনি। যেখানে মহারাষ্ট্র এই মুহূর্তে কার পৌষ মাস, কার সর্বনাশ চলছে আমরা দেখছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাল্টা বিজেপির পৌষ মাস না সর্বনাশ, বিজেপি কি পৌষ মাস, তাহলে সেই খুশির ছবি যে অভিযোগগুলো করা হচ্ছে শাসক শিবিরের তরফ থেকে, রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর দাও বললেন, পাল্টে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ভীষণ রকমভাবে এই বিষয়ে অ্যাক্টিভ, তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সম্পূর্ণ অনৈতিক হচ্ছে, উদ্ধব ঠাকরের সঙ্গে যা হচ্ছে তার সুবিচার চান তিনি, এবং একই সঙ্গে দেখলাম তার দলের কর্মী সমর্থকেরা অসমে গিয়ে অসম সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন যে বন্যা পরিস্থিতির দিকে মন না দিয়ে সেখানে এন্টারটেনমেন্ট ব্যবস্থা রাখা হয়েছে, মনোরঞ্জনের চেষ্টা করা হচ্ছে, সেইখানে হোটেল নিয়ে সেখানে মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে এসে তাদের পেছনে খরচ করা হচ্ছে। দেবজিৎ, কি বলবেন আপনি? नमस्कार। फर्स्ट ऑफ ऑल ये इंटरनल मैटर है महाराष्ट्र गवर्नमेंट का, सो আমি कुछ बोलबो ना रिगार्डिंग दिस वन। सेकेंड वन रिगार्डिंग हम लोग अगर महाराष्ट्र गवर्नमेंट का देखेंगे, इंडियन डेमोक्रेसी में प्लीज महाराष्ट्र में जो थर्ड हाईएस्ट दल, जो थर्ड हाईएस्ट दल है वो अभी गवर्नमेंट में है। सेकेंड हाईएस्ट दल दे सपोर्टिंग द गवर्नमेंट, एंड फर्स्ट हाईएस्ट दल जिसमें सबसे ज्यादा बीजेपी को वोट मिला था वो आज अपोजिशन में है। दिस इज द सो महाराष्ट्र इफ टॉकिंग अबाउट द डेमोक्रेसी, दिस इज द डेमोक्रेसी महाराष्ट्र गवर्नमेंट ने दिखाया इंडियन डेमोक्रेसी में, जो एक दुर्भाग्य है हम लोगों के लिए। सेकेंड वन ड्यूरिंग द टॉक आई थिंक एक विश्लेषक ये बोलसी स्पेशली इन तृणमूल कांग्रेस जो विंग असम में है, rather than the helping the flood affected people, आज उन लोग धरना दिया है गुवाहाटी में। So this is not the time to regarding the protest and धरना, this is the time flood affected people को help करना। So that's why तृणमूल कांग्रेस का कुछ हक नहीं बनता इस रिगार्डिंग ये बोलने के लिए। Are they your guests? Just let me finish this one, उसके बाद দাদা তুমি জিজ্ঞেস করতে না, না, ভাস্কর দা। আরে জানি আপনার ভাইয়ের ভাই, আপনার ভাইয়ের ভাই জানি প্লিজ আমার শোতে এরকম হয় না। আপনি কি জিজ্ঞেস করতে পারি না? আমার শোতে এরকম হয় না, আপনি আমার শোতে কম আসেন তাই জানেন না। এক এক করে এখানে কথা বলে সবাই। প্লিজ, উনি অনেক দূর থেকে বলছেন, যে কোনো মুহূর্তে नहीं, आपका अगर कुछ क्वेश्चन है लेट मी फिनिश दिस वन, आफ्टर दैट आप क्वेश्चन रेज करेंगे। सेकेंड वन, आप लोग ये अगर आप तृणमूल कांग्रेस का है, मेरे आपके लिए वही क्वेश्चन है। आप लोगों ने कहा है बान अफेक्टेड है, एवरी मोस्ट ऑफ द मोर देन 50 लाख पीपल अफेक्टेड इन फ्लड। सो ड्यूरिंग दिस टाइम आप लोग जो गवर्नमेंट को बोल रहे हैं, हम लोगों ने उन लोगों को इनवाइट नहीं किया है। दे फर्स्ट वेंट टू सूरत, आफ्टर दैट
they came to Guwahati. So now क्वेश्चन इज अराइज दैट ये हम लोगों का गवर्नमेंट, असम गवर्नमेंट ने उन लोगों को इनवाइट नहीं किया है कि आप लोग यहाँ आइए, गवर्नमेंट तोड़िए, ये सब हम लोगों ने किया नहीं है। फर्स्ट। सेकेंड ऑफ जो क्वेश्चन फ्लड का लेकर हुआ है, इट इज वेरी अनफॉर्चुनेट, ये दुर्भाग्य है असम के लिए। और तृणमूल कांग्रेस को स्पेशली मैं बोलना चाहती हूँ, जो आज उन लोगों ने धरना दिया है, आंदोलन किया है, तो उस टाइम में हम लोगों ने देखा नहीं है कोई एक फ्लड इफेक्टेड एरिया में कोई भी तृणमूल कांग्रेस का, नॉट इवन कांग्रेस कर्मी जाकर उन लोगों को हेल्प कर रहे हैं। लेकिन एक भी इशू, अब इवन इन इफ आई टॉकिंग अबाउट द असम पॉलिटिक्स, एक भी ऐसा इशू नहीं है जिसमें फ्लड इफेक्टेड एरिया से कोई भी एक कंप्लेंट नहीं आया है कि उन लोगों को फ्लड रिलीफ नहीं मिला है। सो इफ यू टॉकिंग अबाउट दैट, हम लोगों ने उन लोगों को, बीजेपी गवर्नमेंट, असम बीजेपी गवर्नमेंट ने उन लोगों को इन्वाइट नहीं किया है। हम लोगों का एक परंपरा है अतिथि देवो भव, उन लोगों ने आया है, वो होटल में रहा है। सो दैट्स व्हाई as far as if you talking about the concern of economy also, we are getting the GST, nothing other than that. उसके साथ हम लोगों का कोई लेना देना नहीं है। और सेकेंड थिंग इज दैट ये महाराष्ट्र गवर्नमेंट का इंटरनल मैटर है, तो उन लोगों ने पहले ये डिसाइड करना है। দেবজিৎ আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈষ্ণব চ্যাটার্জি। বৈষ্ণব কিছু বলছিলেন। कैन यू प्लीज आस्क दिस क्वेश्चन, व्हाई उन लोगों ने आज प्रोटेस्ट क्यों किया है? না আমি বলছি, হ্যাঁ বৈষ্ণব আচ্ছা দেবজিতের বক্তব্য হচ্ছে যে না তো অসম সরকার তাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, আর সেখানে বন্যা চলছে, বন্যার জন্য অসম সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, তৃণমূল কংগ্রেসের কেউ সেখানে নেই, তারা শুধুমাত্র ধর্ণা করতে চলে এসছেন। কেন এসছেন এটা তিনি জানতে চাইছেন আপনাদের থেকে, যে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন যারা ফ্লাড, যেটা বন্যা কবলিত এলাকায় নেই, তারা হোটেলের সামনে আছেন, তারা কেন আছেন এই প্রশ্নটা রাখছেন তিনি। বৈষ্ণব आपको आज पेट्रोनाइज छोड़ के, गवर्नमेंट उसको पेट्रोनाइज छोड़ के, আমি বাংলা বুঝতে পারি। আচ্ছা মহারাষ্ট্র এমএলএদেরকে আপনারা আপনাদের ওখানে লুকিয়ে রেখেছেন বা ওখানে রেখে দিয়েছেন একটা গভর্নমেন্টকে টপল করার জন্য। আপনি বলছেন শিবসেনার इंटरनल मेरा काउंटर अटैक आप सुन लीजिए, मेरा काउंटर अटैक सुन लीजिए। आप सूरत को जब गया था, आप बोलेंगे सूरत गवर्नमेंट ने वो लुकाचुरी कर उन लोगों को लेकर गया है? ऑफिशियली हम लोगों ने उनको इन्वाइट नहीं किया, उन लोग पहले सूरत गया था। दिस इज द इंटरनल मैटर ऑफ দেবজিতের বক্তব্য। সুরাতে যখন গিয়েছিল তখন এটা বাচ্চা ছেলেকে বোঝাবেন, আমাদের বুঝিয়ে লাভ নেই। না এটা কোনো বাচ্চা, আমার দুজনের কাছে প্রশ্ন, এটা তো ছোট একটা বাচ্চা ছেলেকে বোঝাবেন। দেবজিৎ যে অফিশিয়ালি তিনজন রয়েছেন এখানে পলিটিক্যাল পার্টি, উনি তো স্পষ্ট করে বলছেন আপনি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ফ্লাড বিধ্বস্ত মানুষের পাশে কেন দাঁড়াননি? আপনি কি করেছেন? আপনি কেন বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াননি? আপনি তো রাজনীতি করেছেন। দেবজিৎ আপনারা কি মহারাষ্ট্রের এমএলএদের লুকিয়ে রেখে দিয়েছেন? আপনারা কি মহারাষ্ট্রের এমএলএদের লুকিয়ে রেখেছেন? फर्स्ट ऑफ ऑल ये जो बात कहा है लुकिए रखी सेन, दिस इज अनफॉर्चुनेट। फर्स्ट ऑफ ऑल उन लोग जिसने आपका टीवी में ये बोल रहे हैं, दिस इज अ वेरी क्लियर मैसेज टू एवरीवन, असम गवर्नमेंट ने उनको इनवाइट नहीं किया है और दिस इज नॉट द ऑफिशियल टूर। कोई भी यहाँ आ सकते हैं, ऐसा नहीं है। दिस इज द महाराष्ट्र गवर्नमेंट का अगर 40 एमएलए इधर है असम में, सेम टाइम में असम में 10 मोर एमएलए फ्रॉम डिफरेंट डिस्ट्रिक्ट का असम में है। उसका मतलब ये नहीं है अदर स्टेट से जो 10 एमएलए आया है डिफरेंट पर्पस के लिए। বৈষ্ণব আমাদের প্রতিনিধি আসামে রয়েছেন, আসামের হোটেলের বাইরে থেকে লাইভ দিচ্ছেন। গোটা দেশের মিডিয়া আসামের হোটেলের বাইরে রয়েছেন। এই মুহূর্তে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একনাথ শিন্ডের শক্তি প্রদর্শন বলে আমরা একটা গ্রাফিক্স চালাচ্ছি, যে 1 2 3 4 20 25 26 30 কতজন এসে মুম্বাই থেকে উড়ে এসে তারা ওখানে তার পাশে এসে বসছেন, পাশে দাঁড়াচ্ছেন, ফটোশুট চলছে। এখানে লুকিয়ে রাখা কেউ কি করে বলতে পারে কি এদেরকে লুকিয়ে রাখা হয়েছে? গোটা দেশের মিডিয়া এখানে একটা গভর্নমেন্টকে টপল করার জন্য এটা কনস্পিরেসি নয়। কি কনস্পিরেসি? একটা গভর্নমেন্টকে কি কনস্পিরেসি? হিন্দুত্বের উপর ভিত্তি করে নির্বাচন লড়বার পর নো পয়েন্ট টু সাউথ আমি তো বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেসের
বৈষ্ণব তৃণমূল কংগ্রেসের এখানে এমন কি স্বার্থ রয়েছে যে তৃণমূল কংগ্রেস হট করে এই ইস্যুর মধ্যে একদম ঢুকে পড়েছে লাফ মেরে এবং সেখানে পুরো ইস্যুটার মধ্যে স্পটলাইট কাটতে চাইছে? তৃণমূল কংগ্রেসের কি লাভ রয়েছে? আপনি একটা নির্বাচিত সরকারকে আপনি টপল করবেন আর তৃণমূল কংগ্রেস একটা প্রতিবাদ করতে পারবে না? आसाम फ्लड होते नहीं प्रतिबाद नहीं तृणमूल कांग्रेस माय रिक्वेस्ट टू एंकर उनको एक बार जस्ट पूछ लीजिए मेरा रिक्वेस्ट एंकर के लिए यही है। আচ্ছা এক মিনিট, উনি অনেক দূর থেকে আছেন, বারবার ওনার লাইন ফ্রিজও হয়ে যাচ্ছে। হ্যাঁ দেবজিৎ বলুন। हाँ मेरा आप ओनली तृणमूल कांग्रेस का जो प्रतिनिधि उधर है उनको सिर्फ एक क्वेश्चन पूछिएगा और उनको रिक्वेस्ट कीजिएगा वो ही शुड स्पीक फ्रॉम द हार्ट। नाउ सबको मालूम है जो असम में फ्लड है, तो ड्यूरिंग द फ्लड तृणमूल कांग्रेस का फर्स्ट रेस्पॉन्सिबिलिटी क्या होना चाहिए? फ्लड अफेक्टेड पीपल जहां है उधर जाकर हेल्प करना चाहिए। लेकिन आज थ्रू आउट असम उन लोगों ने आंदोलन किया है, प्रतिबाद किया है। फर्स्ट ऑफ ऑल एक भी आप कैमरा से एक भी इश्यू दिखाइए जिसमें कांग्रेस तृणमूल कांग्रेस कोई भी बान अफेक्टेड एरिया में जाकर उनको हेल्प किया है। तो अगर वो प्रोटेस्ट कर सकते हैं, हेल्प क्यों नहीं कर सकते? और सेकंड जहां लुकाचुरी का बात है तो आप ये बोलेंगे क्या जिस टाइम महाराष्ट्र गवर्नमेंट का एमएलए शिवसेना का एमएलए सूरत गया था उस टाइम सूरत गवर्नमेंट ने लुकाचुरी कर लेकर गया था और ऑल सब देश का आज मीडिया उधर है, गुवाहाटी में है, उसमें लुकाचुरी का क्या बात है? সবাইকে থামিয়ে একটু এই ছবি দেখাবো যেটা এই মুহূর্তে এক্সক্লুসিভ আসছে। বৈষ্ণবদে একটু বিরত করছি। বৈষ্ণবদে এই মুহূর্তে একনাথ শিন্ডে তিনি যারা যে সমস্ত বিধায়করা এসেছেন তাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন, প্রত্যেকে হাত তুলে তাকে বলছেন একনাথ শিন্ডের পাশে আছেন। লাইভ ভিজুয়াল এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা আপনারা দেখতে পাচ্ছেন যে অসমের যে হোটেল নিয়ে এত আলোচনা চলছে, কথা চলছে, যার বাইরে তৃণমূল কংগ্রেস আজকে বিক্ষোভ দেখিয়েছে, সেই হোটেলের ভেতরের ছবি। হোটেলের বলরুমে দেখুন সেখানে মিটিং চলছে, একনাথ শিন্ডের সঙ্গে বিধায়করা বসে কথা বলছেন, তারা হাত তুলে বলছেন যে আমরা আপনার সঙ্গে আছি। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে। উদ্ধব ঠাকরে গতকালই প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তার জীবনের সবচেয়ে কষ্টের জিনিস যে তার নিজের লোক তার থেকে সরে যাচ্ছেন, এই ধারণা নিয়ে যে তিনি হিন্দুত্ব থেকে সরে এসছেন বলে তার লোকজন তার থেকে সরে যাচ্ছে। কিন্তু উদ্ধব এও বলেছিলেন যে তিনি হিন্দুত্ব থেকে সরেননি, তাকে ভুল বুঝে কোথাও তারা সরে গেছেন। আজকে দেখুন সেই ছবি, একনাথ শিন্ডে এই মুহূর্তে বাকি বিধায়কদের সঙ্গে কথা বলছেন। আমি এই ডিবেটে একদম ক্লোজ করব, এই প্রশ্ন উত্তর শেষ করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে শেষ করছি আজকের এই আলোচনা। অবশ্যই প্রত্যেক মুহূর্তে এই ছবির দিকে নজর থাকছে আমাদের। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করবো, প্রত্যেকের কাছে আসছি খুব অল্পের জন্য, একদম 10 সেকেন্ড করে সময় এই শেষ করব। যে সত্যি আদপে এই ভাঙাগড়ার খেলায় এ রাজ্যে শাসক দল আদৌ কি কোনো অ্যাডভান্টেজ পেতে পারবে? খুব শুরুতেই যাচ্ছি শুভময়দার কাছে। শুভময় মৈত্র, আমার মনে হয় যে মহারাষ্ট্রের যে বিষয় সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্যই একটি প্রতিবাদ দেখিয়েছে আজকে আসামে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের নিরিখে আমার মনে হয় না এর কোনো প্রভাব আদৌ থাকবে। একদম। ভাস্করদা, দেখুন যেভাবে বিধায়ক ভাঙানো হচ্ছে তার পেছনে যারা ভূমিকা নিচ্ছে এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে খারাপ। অ্যান্টি ডিফেকশন ল যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল আগামী দিনে আরও হয়তো পরিমার্জন করতে হবে এই অ্যান্টি ডিফেকশন লকে। আমরা চাইব ব্যক্তিগত সত্তায় নয়, যখন দলের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা পদত্যাগ করে আসুন, কিন্তু এইভাবে দল ভাঙার কাজে কোনো রকমভাবে সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা ভালো নয়, এটা ভালো লক্ষণ নয়। বৈষ্ণবদা, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসক দল কি কোনো অ্যাডভান্টেজ পাবে? 2024 আগে কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে এই ভাঙাগড়ার খেলার মাঝে? আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচন বিজেপির কাছে নম্বর নেই এবং এই বিজেপি সরকারের জন্য দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা বেড়েছে। নরেন্দ্র মোদী সরকার দেশের ঐক্যকে ভেঙে দিচ্ছে, সংবিধানকে গুঁড়িয়ে দিচ্ছে এবং এই চক্রান্তের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করতে হবে। এই যে করছে কেন্দ্রীয় সরকার বিজেপি, এর বিরুদ্ধে জোট বেঁধে লড়াই হলো আসামের প্রতিবাদ। যেখানেই গণতন্ত্র সংবিধানের উপর আক্রমণ হবে সেখানেই তৃণমূল কংগ্রেস জোরালোভাবে প্রতিবাদ করবে। বুঝলাম।
শঙ্কুদেব শেষ করছি একদম। দেখুন, গণতান্ত্রিক পরিবেশ নেই বলেই সমস্ত লোকেরা তাদের গণতান্ত্রিক কাজ করবার জন্য পশ্চিমবাংলায় আসছে না, আসামকে সেফ জায়গা বলে বেছে নিচ্ছে। তাই আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় অবশ্য কেকের মতো ঘটনা ঘটবার পর কেউ শো করতেও বাংলায় আসছে না। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে শুধু বলবো একটু সাবধানে থাকুন, আপনাদের দলীয় অন্তর্দ্বন্দ্বের ব্যাপার যেভাবে দিন দিন বাড়ছে তাতে আপনাদের লোকেরা আবার অন্য কোনো হোটেলে না ঘুরতে চলে যায়, একটু সতর্ক থাকুন। ডেমোক্রেটিক কাজ, এটাই ডেমোক্রেটিক কাজ। 200 জন মানুষকে আমাদের খুন করেছেন, এটা ডেমোক্রেসি। বাংলায় বিরোধী দলের 200 জন মানুষ খুন হয়েছে, এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসি আপনি শেখাবেন? বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি ডেমোক্রেসি শেখাচ্ছে না। প্লিজ আজকে আর নয় অন্য দিকে যাবেন না, প্লিজ প্লিজ। আমরা নজর রাখছি মহারাষ্ট্রের দিকে। প্রত্যেক প্লিজ শঙ্কুদেব, সময় শেষ একদম। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অবশ্যই বলি কি আমরা নজর রাখছি, কারণ এই মুহূর্তে প্রত্যেক সময় একটা করে সময় যত এগোচ্ছে উদ্ধব ঠাকরে আরো বেশি একা হয়ে যাচ্ছেন। তিনি এমনি আইসোলেশনে চলে গেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য তার নিজের লোকেরা তাকে ছেড়ে চলে গেছেন। শুধুমাত্র তিনি ভুল আদর্শে চলছেন, এই ভুল ধারণা থেকে। আমরা জানি না ভবিষ্যৎ কি হবে, কে মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এটা একটা বিষয় স্পষ্ট, এই মুহূর্তে উদ্ধবের পাশে কেউ নেই। আর এই সব কিছুর বাইরে নিঃসন্দেহে এ রাজ্যের শাসক দলের হঠাৎ করে সেখানে পা রাখা এবং সেখানে একটা ভূমিকা নেওয়ার চেষ্টা, এটাও কোথাও বাড়তি আলোচনার মধ্যে চলেই গেল। পরিস্থিতির দিকে নজর রাখছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দেবো। এই ডিবেট এখানেই শেষ করছি, আমি ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা, আজ ময়ূকের সঙ্গে। নমস্কার।